আমি সেই সব মানুষদের মধ্যে একজন যাদের বৃষ্টি মেঘ খুবই পছন্দ। সেই জন্য ভাবলাম এরকম একটা জায়গায় যাওয়া যাক যেখানে সবসময় বৃষ্টি আর মেঘ একসাথে থাকে। আর আমরা পৌঁছে গেলাম উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনের অন্তর্গত দেবনগরী হার কি ধুন ট্রেকে। কথাটির উৎপত্তি হার অর্থাৎ ভগবান শিব, আর দুন অর্থাৎ উপত্যকা, ইংলিশে যাকে বলে দ্য ভ্যালি অফ গডস। শোনা যায় মহাভারতের পঞ্চপাণ্ডব নাকি এই পথ ধরেই স্বর্গের উদ্দেশ্যে তাদের অন্তিম যাত্রা করেছিল। 50 কিলোমিটার লম্বা এই ট্রেক, যেখানে মোবাইলের কোনো নেটওয়ার্ক নেই, বিভিন্ন গ্রাম, জঙ্গল, নদী, পাহাড়ের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার এক অপূরব অনুভূতি। আরে, কোথায় চলে গেছিস? প্রথম থেকে শুরু কর। আরে, দেখেছো কোথায় হারিয়ে গেছিলাম? তাহলে চলো প্রথম থেকে শুরু করি। আমি কোল্ট রিজু, আর সবাইকে ওয়েলকাম টু কোল্ট রিজুর ব্লগ। দিনটা ছিল দ্বাদশী, আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম এক নতুন অ্যাডভেঞ্চারের জন্য। তবে এবারে কিন্তু বাইকে নয়, এবার একটু অন্যরকম রহস্যের উন্মোচন করতে, পরিবেশটাকে আরো কাছ থেকে দেখতে, চিনতে, অনুভব করতে এবং নতুনভাবে ভালোবাসতে। হোয়াটসঅ্যাপ গ্রুপে বন্ধুদের সাথে প্ল্যানিং করা ট্রিপটা কখন যে সত্যি হতে চলল বুঝতেই পারলাম না। বাড়ি থেকে বেরিয়ে আমরা প্রিয়জনদেরকে টাটা করে আর ভালোবাসার দুই পোষ্যকে একটু আদর করে বেরিয়ে পড়লাম, আমি আর আমার ভাই। হ্যাঁ, এই ট্রিপটা আমরা কিন্তু অনেকেই যাচ্ছি। চলো আস্তে আস্তে সবার সাথে পরিচয় করাচ্ছি। রাস্তায় ঈশান, বুগুলি আর মিন্ময়কে নিয়ে আমরা পৌঁছে গেলাম সোদপুর স্টেশনে। সেখান থেকে ট্রেন ধরে পৌঁছে গেলাম শিয়ালদহ। সময় হয়েছে 8:10, আর আমরা এখন সবাই আছি শিয়ালদায়। কোল্ড কুসু, কোল্ড সুশীল, এটাকে লাকি, মিন্ময়, ঈশান, দেবানিক। ভাইয়ের ঘুম কি এখনো কাটেনি নাকি? আর এই যে এটা আমাদের নতুন সদস্য কোল্ড বুগুলি, সন্দীপ। ওখান থেকে বাসে করে ভোরের পরিবেশ উপভোগ করতে করতে আর হাওড়া ব্রিজ দেখতে দেখতে পৌঁছালাম হাওড়া স্টেশনে। উঠে পড়লাম আমাদের ট্রেনে, পূর্বা এক্সপ্রেস। ট্রেন নিজের নির্ধারিত সময় সকাল 8টাতেই ছাড়ছে তার গন্তব্য দিল্লির উদ্দেশ্যে। জার্নিটা ছিল 24 ঘন্টা, কিন্তু ছেলেবেলার বন্ধুদের সাথে আড্ডা, ইয়ার্কি, হাসি মজা করতে করতে আর বাইরের প্রকৃতি দেখতে দেখতে কখন যে দিন কেটে গেল তা বুঝতেই পারলাম না। পরের দিন সকালবেলা চোখ খুলে দেখি তখনও ভোর হয়নি। রাতের অন্ধকার সরে গিয়ে সবে ভোরের আভা ফুটছে। ঠিক তখনই ট্রেন দাঁড়িয়ে আছে মারিপাত নামে একটা স্টেশনে। না, এটা কোনো স্টপেজ না, ট্রেনটা দাঁড়িয়েছিল সিগনালে। অ্যাপ খুলে দেখি অ্যাজ অলওয়েজ ইন্ডিয়ান রেলওয়েজ, ট্রেন 1.5 ঘন্টা লেট। টাইম হয়েছে 7:40, আর আমরা কিন্তু এখন জাস্ট নামলাম নিউ দিল্লিতে। বহুত ভিড় আছে। ট্রেনটা যা ভোগালো, মোটামুটি লাস্ট 2 ঘন্টা পুরো দাঁড়িয়ে 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 পুরো কাটিয়ে দিল। তা আরও 2 ঘন্টা আগে ঢুকে যেতাম, মোটামুটি 6টা থেকে 7টার মধ্যে ঢুকেই যেতাম। সেইখানে এখন বাজতে যায় হলো 7:45, অনেকটাই লেট হয়ে গেছে। এবার নিউ দিল্লি থেকে এখনও পর্যন্ত আর কোনো কিছু ডিসিশন নেওয়া হয়নি এখনও পর্যন্ত, যে আমরা কি এখন মানালিতে যাব নাকি বিকেলবেলায় মানালির জন্য রওনা দেবো। তো সাথে থাকো, আস্তে আস্তে সবই দেখাবো। আমরা কিন্তু এখন চলে এসেছি দিল্লি স্টেশনের বাইরে। এখানে সমস্ত দোকানপাট আছে, পুরো পরপর লাইন দিয়ে খাবারের দোকান। সেখান থেকে কিন্তু আমরা অর্ডার করে দিয়েছি ছোলে ভাটুরে। এ অলরেডি লাইনে সব বসে পড়েছে খেতে, আমারও প্লেট নেওয়া আছে। জান, টেস্টটা কীরকম? ভালো 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 ভালো, ভালো। বাহ। এই যে দিল্লির ফেমাস ছোলে ভাটুরে আমি নিয়েছি একটা। আগে খাই একটা, তারপরে যদি টেস্ট ভালো লাগে তাহলে আরও নেবো আর কি। আর ওইদিকে কুকুরা সব দাঁড়ানো আছে, ওদের খাওয়া দাওয়া কমপ্লিট। ওরা হলো ফার্স্ট সার্ভিস দিয়ে দিয়েছে, বাট ওরা আগে খেয়ে নিয়েছে। আমরা একটু খুঁজতে গেছিলাম যে বাস কোথা থেকে পাবো, কী আসে বিষয়, সেগুলো জানলাম। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করবো, দেন আস্তে আস্তে যাবো হলো আমরা কাশ্মীরি গেটের দিকে। কাশ্মীরি গেট থেকে কিন্তু আমরা বাস ধরবো, তারপরে এগোবো। এখনও পর্যন্ত আমাদের কোনো প্ল্যান রেডি না, পুরোটাই আনপ্ল্যান্ড। ট্রিপ করতে গেলে অত প্ল্যান মাফিক চলে যায় না। আসো, খালি মনে জোরটা রাখতে হবে, ঘুরতে যাবো, ব্যাস। বাদ বাকি ওপরওয়ালা আছে বসে, বাদ বাকি সব তৈরি হয়ে যাবে। খাওয়া দাওয়া আর কি কমপ্লিট। এখন যাচ্ছি হলো আমরা মেট্রো স্টেশনের দিকে। এখানে কিন্তু খুব একটা ইন্টারেস্টিং জিনিস হলো, অনলাইনে মেট্রোর ফেয়ার দেখছিলাম,
নিউ দিল্লি থেকে আর কি কাশ্মীরি গেটের ফেয়ার দেখাচ্ছিল অনলাইনে 21 টাকা। এটা সানডে ডিসকাউন্ট 10 টাকা। আচ্ছা সানডে ডিসকাউন্ট, ও আচ্ছা সানডে 10 টাকা করে ডিসকাউন্ট। একটা টিকিটে 10 টাকা করে। দিল্লিতে ছোলে ভাটুরে খেলাম, সেটা কিন্তু 30 টাকা করে প্লেট আর কি, এক প্লেটে 2 পিস থাকে। এই হলো মেট্রো, এরকম ভিড়ভাড়টা আছে। রোববার দিয়েছি, রোববার দেখে মনে হচ্ছে না, রোববারেও বেশ ভালোই ভিড় আছে। আমরা কিন্তু এখন আর কি মেট্রো থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি আস্তে আস্তে। বাসের টিকিট কাটবো, তারপর বেরাবো। দিল্লিতে এসে মোটামুটি সবই ভালো লাগলো, বাট একটা প্রবলেম যেটা ফেস করছি সেটা হলো এখানে সবাই বিজনেসের জন্য বসে রয়েছে, ঠিক আছে। একটা দোকানদারকে জিজ্ঞাসা করলাম এখানে বাস স্ট্যান্ড কোথায়, বলছে 10 টাকা দাও নিয়ে যাচ্ছি। কেউ অ্যাড্রেস দিচ্ছে না। জাস্ট মেট্রোর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছি, গোটা 10 জন এসে ঘিরে নিল, এসে উল্টো পাল্টা দাম চাইছে, উল্টো পাল্টা বাস দেখাচ্ছে, ঠিক আছে, যেগুলো সরকারি বাসের তুলনায় অনেক খারাপ। এখানকার সরকারি বাস কিন্তু যথেষ্ট ভালো, মানে দেখে তো গেট আপ খুবই ভালো লাগছে, ভেতরটা কীরকম যায় না, বাট গেট আপ খুব ভালো আছে। তো তোমাদেরকে এই ইনফরমেশানগুলো দিচ্ছি যাতে পরবর্তীকালে তোমাদের এসে না কোনো প্রবলেম হয়। হ্যাঁ, এখানে একজন লোকাল, আমি মনে করি যে অন্তত যে কোনো দোকানদারের থেকে লোকাল স্ট্রিটে যারা হাঁটছে লোকাল লোকজনকে জিজ্ঞাসা করা অনেক বেটার, তারা একদম প্রপার ইনফরমেশান দিচ্ছে। যেমন এখানে বললো একজন, যেই পেছনে এটা তো দেখতেই পাচ্ছ এরকম বড় একটা কমপ্লেক্স, তার ভেতরে এরকম মার্কেট। তো এখানকার লোকাল একজন বলে দিল যে মার্কেটের ভেতর দিয়ে যাও, তো শর্টকাটে তাড়াতাড়ি চলে যেতে পারবে। সেই কারণে আর কি মার্কেটের ভেতর দিয়ে এখন আমরা হাঁটছি বাস স্ট্যান্ডের দিকে, জানি না প্রপার কোথায়। আমরা আছি হলো এখন কাশ্মীরি গেটে আর কি। যে আমাদেরকে ইনফরমেশানটা দিয়েছে একদম পারফেক্ট ইনফরমেশান দিয়েছে। কেন কিন্তু প্রাইভেট ভলভোর যেটা স্ট্যান্ড, আমরা চলে এসেছি সেই স্ট্যান্ডে। প্রচুর বাস দাঁড় করানো, প্রচুর বাস। এবার এখানে গিয়ে আর কি বার্গেনিং করবো, দেন তারপর দেখবো। আমরা কিন্তু আগে থেকে কোনো কিছুই বুক করিনি, না হোটেল না বাস, কিচ্ছু না, শুধু মনে জোর আছে যে ঘুরতে যাব। কিভাবে হবে না হবে সেসব কিছু জানি না, বাট হয়ে যাবে এইটুকুনি আমি জানি, এইটুকুনি বিশ্বাস আছে। দেখা যাক, যাই আগে, যা হবে একদম পুরো এই ব্লগটা কিন্তু হতে চলেছে হামতা বাসের। আর এই হামতা বাস কিন্তু পুরো আনকাট হামতা হবে, ঠিক আছে, একদম পুরো প্রপার জিনিস দেখাবো কীভাবে কী করছি না করছি, যাতে তোমাদের পরবর্তীকালে কোনো রকমের কোনো প্রবলেম ফেস না করতে হয়। আলটিমেট ডিসিশান এটা দাঁড়ালো, মৌরি গেট ঘুরলাম মোটামুটি, আর লোকাল বাস স্ট্যান্ডও ঘুরলাম। 2-1টা বাস আছে, তো সেগুলোর অবস্থা মানে কন্ডিশান খুবই খারাপ, পুরো ঝারঝার করছে। আর যত ভালো বাস আছে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম রাত্রিবেলায়, ঠিক আছে। তো আপাতত আমরা এখন যাচ্ছি ফ্লেক্সি বাসের লাউঞ্জে, গিয়ে ওখানে অফিসে কথা বলি, দেখি যে কি বলে ওরা। ফ্লেক্সি বাসের অফিসে যাচ্ছি এখন, ফ্লেক্সি বাসের অফিসে গিয়ে আমরা কথা বলি। ওইখানে অনলাইনে কিন্তু দেখাচ্ছে ফ্লেক্সি বাস মোটামুটি 600, 650, 700-র মধ্যে পাওয়া যাচ্ছে। আর অফলাইনে যে বাসগুলো আমরা দেখলাম ভলভো টলভোগুলো, সেগুলো কিন্তু এক একটা প্রাইস প্রায় 1400, 1500, 1600 এরকম করে চার্জ করছে। তো অনেকই হাই প্রাইস, এত বাজেট নেই। আমরা চেষ্টা করছি এই ট্রেকটা একদম অল্প বাজেটের মধ্যে, যাতে মধ্যবিত্ত ফ্যামিলির সবাই করতে পারে। তো সেই চেষ্টা করেই আর কি আমরা এই ট্রেকটা করছি। সেই কারণে নিলাম না রাত্রিবেলার, হয়তো দিনের বেলায় গেলে সিনিক বিউটিটা দেখতে পারতাম দিল্লি থেকে পুরো মানালি, বাট সেটা হলো না। আমরা যাবো রাত্রিবেলা। ম্যাক্সিমাম সব ভালো বাস কিন্তু বিকেলবেলা ওই ধরো 3টে, 4টে, 5টা থেকে কন্টিনিউ রাত্রিবেলা 8টা, 9টা, 10টা পর্যন্ত ছাড়তে থাকে। তো আমরা রাতের বাসই নেব, এরকম কিছুই ডিসাইড হলো। মেট্রো স্টেশন থেকে আর কি বেরিয়ে কাশ্মীরি গেট যে বাস টার্মিনাল আছে, ঠিক তার উল্টো দিকে এই যে টাটা মোটরসের শোরুম, কেএফসি, আর এরই কিন্তু ভেতর সাইডে আছে হলো আমাদের ফ্লেক্সি বাস। তো এই ফ্লেক্সি বাস থেকে আর কি আমরা টিকিট ক্লাস বুক করলাম। আমাদের ফার্স্টে কিন্তু মানে বেশ ভালো টাকায় চার্জ করছিল, প্রায় 1400 টাকার মতো চার্জ করছিল এই ফ্লেক্সি বাসে। দেন আমরা আর কি এখান থেকে কথাবার্তা বলে বার্গেনিং করে 700 টাকায় ফাইনাল করেছি। হলো অফিস, আমাদের বাসের টাইমিং হলো রাত্রিবেলা সম্ভবত 8:30। টিকিট আমার ভাইয়ের কাছে আছে, আমি জাস্ট একটু পরে শেয়ার করছি সেই টিকিটটা। ফ্লিক্স থেকে বাস তো বুক হয়ে গেছে, আমাদের সময় হয়েছে হলো 2:45, আর আমরা এখন যাচ্ছি দুপুরের লাঞ্চ করতে। তো আমরা এই স্টেশনের আশেপাশেই আছি, ওখান থেকে এখন যাচ্ছি হলো জামা মসজিদ। কাশ্মীরি গেট থেকে কিন্তু জামা মসজিদ ওই মোটামুটি প্রায় 2 থেকে 2.5 কিলোমিটারের মতো। তো সবাই মোটামুটি দেখছি অটোতে আর মেট্রো করেই যাচ্ছে। 2 কিলোমিটার আমরা বন্ধুরা মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে যাচ্ছে। এখানকার গাড়ি ঘোড়া কিন্তু খুব মানে সাবধানে রাস্তা পারাপার করতে হয়, বহুত জোরে জোরে গাড়ি চলে, মানে যে কোনো মুহূর্তে চাপা ফাপা এদের কাছে কোনো ব্যাপারই না, বহুত জোরে জোরে গাড়ি চলছে। আমরা দেখতে দেখতে যাচ্ছি এখন।
এরপরে আমরা খাওয়া দাওয়া করে যাবো হলো আবার সরোজিনী মার্কেট। তাহলে চোরাই সব মাল কিনে নিয়ে আসবো। যদি কম পয়সায় ড্রোন পাই আজকেই ড্রোন কিনে ড্রোনে করে উড়ে কলকাতায় যাবো একদম। আর ওইদিকে হলো 3 জন আর কি হোটেলের জন্য গেছে, ঈশান, বুগুলি আর দেওয়ানি। ওরা একটা রুম নেবে। দেখো যা বলছিলাম, এই যে পেছনে এক্ষুনি গাড়ি চলে আসলো, এক্ষুনি দিয়ে দিচ্ছি তো চাপা। ওরা 3 জন 1500 টাকা করে রুম খুঁজে পেয়েছে, তাতে তো রুমে থাকবে। আর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি খেতে। আমরা রুম নিলাম না, কারণ আমরা রুম নিয়ে করবো কি, আর একটু পর সরোজিনী মার্কেট যাব, ঘুরবো, খাবো দাবো, একটু মজ মস্তি করবো। ঘুরতে এসে যদি ঘরে শুয়ে থাকি তাহলে কি আর মানা যায় সেটা? সেই কারণে তো আমরা কিন্তু এখন আছি শিবা টেম্পেলে। আর এই শিবা টেম্পেলের সামনে জাস্ট দেখাচ্ছি কত বড় মার্কেট। দেখো আমাদের কলকাতার চাঁদনি মার্কেটের মতো এরকম বড় মার্কেট, ঠিক আছে? লোকজনের ভিড় কাতারে কাতারে, প্রচুর ভিড় প্রচুর ভিড়। সব জ্যাকেটগুলো বিক্রি হচ্ছে, শীতের জ্যাকেট একদম, জুতো ফুতো সব আছে একদম। পুরো আমাদের চাঁদনি মার্কেট, মানে চাঁদনি মার্কেটের থেকেও অনেক বড় মার্কেট। আমাদের চাঁদনি মার্কেটে তো শুধু ইলেকট্রনিক্স জিনিসের জন্য, এখানে কিন্তু ইলেকট্রনিক্স, বাচ্চাদের খেলনা, জামা কাপড় সব আছে। এমন কিছু নেই যেটা নেই এইখানে, সব আছে সব। সামনে দেখাই, এটা হলো জুতোর মার্কেট বলবো। এত জুতো এত জুতো, ওইদিকে আবার জামা কাপড়ের মার্কেট, সামনে ঘড়ির মার্কেট। 250 করে এয়ারবাড পাওয়া যাচ্ছে, বোট ফোট সব কিছুর এয়ারবাড, ঠিক আছে? তাহলে 300 টাকায় অ্যাপেল কিনবো আমরা, ঠিক আছে? এই হলো ব্যাপার। দিল্লি কিন্তু এগুলোর জন্যই ফেমাস, মানে যত রাজ্যের চোরাই কারবার দিল্লিতেই হয়। এখানে অরিজিনালও পাওয়া যায়, ডুপ্লিকেটও পাওয়া যায়, বাট সেটা বেছে নিজেকেই নিতে হবে। খেতে যাচ্ছি কিন্তু যেতে পারছি না, রাস্তায় এত ভিড়, দেখতে দেখতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। জামা কাপড় 20 রুপায়, বলছে 20 টাকা করে জামা কাপড়, 20 টাকা করে জামা কাপড় পাওয়া যাচ্ছে, মানে কি অবস্থা ভাবো। চালু হয়ে গেছে বলে হাতের বাঁধনটা। আরে আমি এত মার্কেট এক্সপ্লোর করছিলাম, 2-4টে জিনিস কিনছিলাম, আমাকে কিচ্ছু কিনতে দিল না, ভাই বেঁধে নিয়ে যাচ্ছে। আমরা আছি এখন জামা মসজিদের, এটা 1 নম্বর গেট। আর এই উল্টো দিকে কিন্তু পুরো এটা খাবার দাবারের মার্কেট। তো এই মার্কেটে চলে এসেছি, এখন যাবো আমরা আসলাম হোটেল, সেই বিখ্যাত আসলাম হোটেলে। সবাই করুণ অবস্থায়, বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, খিদে। তো যাই এখন আসলাম হোটেলে, গিয়ে খাওয়া দাওয়া করি, দেখি কি খাওয়া যায়। আর এইখানে ক্রাউডটা হলো এরকম, প্রচুর প্রচুর ক্রাউড। বাবারে বাবা কি ভিড়ভাড়টা! তার মধ্যে আজকে যেহেতু রবিবার, তাই ভিড়টা আরও বেশি। মার্কেটটা কিন্তু প্রচণ্ড বড় মার্কেট, প্রচণ্ড। আমরা কিন্তু এখন চলে এসেছি আসলাম হোটেলে। এই হলো হোটেল, আর ওই দেখা যাচ্ছে জামে মসজিদ 1 নম্বর গেট, মানে জাস্ট হাঁটা 2 মিনিটের রাস্তা, আসলেই কিন্তু চলে আসবে আসলাম হোটেলে। কিছুটা ভেতরে ঢুকেছে, যাই ভেতরে গিয়ে দেখি কি অর্ডার করেছে ওরা। আর এটা কিন্তু অ্যাম্বিয়েন্স হোটেলে। হলো অবস্থা, পুরো ফুল প্যাকড আপ। যখন ফাঁকা হবে তারপরে খেতে পারবো, যতক্ষণ না ফাঁকা হচ্ছে ততক্ষণ দাঁড়িয়েই থাকতে হবে। আমরা আর কি এখন আছি আসলাম চিকেনে, আর আমরা এখানে নিয়েছি হলো বাটার চিকেন। এই যে আসলাম চিকেনের বাটার চিকেন আমরা ফুল প্লেট নিয়েছি 640 টাকা, 800 পিস বাটার চিকেন, মানে এরকম। ভাই টেস্টটা কিরকম? হেভি খেতে। টেস্টটা খুবই সুন্দর, এখন যা খিদে পেয়েছে, টেস্ট বোঝার আগে রুটি শেষ হয়ে গেছে। সুশীল কিরকম খাচ্ছিস ভাই? সুশীল সবকিছুই ভালো, অসাধারণ টেস্ট, কিন্তু আরেক প্লেট হলে ভালো হতো। আরো 1 প্লেট হলে ভালো হতো। সময় এখন 4:30, জাস্ট আর কি খেয়ে আমরা বেরালাম। এখন তো যাবো আস্তে আস্তে জামা মসজিদের দিকে, তারপর হয়তো লালকেল্লা যাবো। যতটা সম্ভব আস্তে আস্তে করে আমি চেষ্টা করছি দিল্লিটা কভার করার। হাতে একটা মাত্র দিন, সেদিনে যতটা সম্ভব ততটা চেষ্টা করবো কভার করার।
কারণ এর থেকে তো বেশি সম্ভব নয়। আস্তে আস্তে যাই মসজিদের দিকে। আমরা কিন্তু এখন আছি জামা মসজিদে, আর জামা মসজিদটা এরকম দেখতে, প্রচুর লোকজনের ভিড়। এটা একটা গেট, এইদিকে একটা গেট, এইদিকে একটা গেট, সবাই মিলে ওটা। আর এটা কিন্তু ভেতরের মসজিদ। এই জামা মসজিদ কিন্তু আমাদের ইন্ডিয়ার হিস্টোরিক্যাল প্লেসগুলোর মধ্যে থেকে একটা। এটা 1650 থেকে 1656 সাল, মানে প্রায় 6 বছর লেগেছিল এই জিনিসটা বানাতে। আর এটা কিন্তু সম্রাট শাহজাহান তৈরি করেছিল এই জামা মসজিদ। তার স্থাপত্যের সব থেকে বড় একটা কীর্তিকলাপ বলতে পারো হলো এই জামা মসজিদ। এখান থেকে, এই জামা মসজিদ থেকেই কিন্তু শাহজাহান তার গোটা সাম্রাজ্য পরিচালনা করত। এটা কিন্তু জামা মসজিদ থেকে লালকেল্লার ভিউ পয়েন্ট। এই যে দূরে দেখা যাচ্ছে লালকেল্লা, আর এখন কিন্তু এই যে রাস্তাটা সব ত্রিপল দিয়ে ঢাকা, এই মাঝখানে এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা এখন কন্টিনিউ হেঁটে হেঁটে যাবো লালকেল্লার দিকে। বেশ অনেকটাই দূর, মোটামুটি প্রায় গোটা 1 কিলোমিটারের কাছাকাছি তো হবে অ্যাপ্রক্স। আমরা কিন্তু এখন চলে এসেছি আমাদের দিল্লির লালকেল্লা, ভারতের ইতিহাসের এক অন্যতম দর্শনীয় স্থান। এখন টোটাল 6টা টিকিট কেটে এই যে 5 জন আর আমি একজন, টোটাল 6 জন মিলে যাচ্ছি। এই হলো গেট লালকেল্লার, আর এখান থেকে ঢুকলাম, ঢুকে ভেতরে যাব। এখানে সিকিউরিটি কিন্তু একদম পুরো কড়া, টাইট সিকিউরিটি। আমাদের ইন্ডিয়ার টপ 10 হিস্টোরিক্যাল প্লেসের মধ্যে থেকে একটা অন্যতম কিন্তু এই দিল্লির লালকেল্লা। আমাদের ইন্ডিয়ার বহু ইতিহাস জুড়ে রয়েছে। সম্রাট শাহজাহান এই লালকেল্লা প্রথম স্থাপত্য করে 12ই মে 1639 সাল থেকে 6ই এপ্রিল 1648 সাল পর্যন্ত কিন্তু এই লালকেল্লা নির্মাণ হয়। সম্রাট শাহজাহানের কিন্তু ফার্স্ট রাজধানী ছিল আগ্রা। পরবর্তীকালে এই লালকেল্লা তৈরি হওয়ার পরে সম্রাট শাহজাহান তার রাজধানী আগ্রা থেকে এই লালকেল্লাতে স্থানান্তরিত করে। এই লালকেল্লা থেকে কিন্তু পরবর্তীকালে সে তার পুরো সাম্রাজ্যের ওপর নজরদারি চালাতো। প্রচুর উঁচু, প্রচুর লম্বা, কিছু থেকেই নজরদারি করতে, নজর রাখার জন্য এটা ভালো। এখানে কিন্তু জয় হিন্দ নামে একটা আলাদা একটা শো চলে, দেখাচ্ছে 2টো শো এভরিডে এক্সেপ্ট মন্ডে, শুধু সোমবার বাদ দিয়ে কিন্তু 2টো করে শো দেখা হয় এখানে। আমাদের টুরিস্ট গাইড কোল্ড কুশু Also play 5 times a day at chosen hours. Most of the royal places of India have essentially the Nawbat Khana at the entrance. এই এন্ট্রেন্সটা হলো গিয়ে এখানে গান বাজনা করে রাজা ও যারা বড় বড় পদের মন্ত্রীরা ছিল তাদের জন্য মানে ওয়েলকাম হিসাবে এখানে এই নাচ গানাটা হতো, মানে স্পেশালি গান হতো দিনে 5 বার করে। হ্যাঁ। The latter Mughal kings Jahandar Shah AD 1712-13 and Farrukh Shah AD 1713 থেকে 19 are said to have been assassinated here. মানে মুঘল সম্রাট জাহানদার শাহ আর ফারুক শিয়ার এখানেই তাদেরকে মারা হয়েছিল, এই বিল্ডিং এ, এই নওবাত খানা যেখানে গান বাজনা হতো। এক সময় দিনে 5 বার করেও মিউজিশিয়ানরা এখানে গান বাজনা করতো রাজরাজাদের জন্য, সম্রাটদের জন্য। সেখানেই ফারুক শিয়ারকে মারা হয়েছিল এবং জাহানদার শাহ। তাহলে এই লালকেল্লার বহু ইতিহাস আছে, বহু ইতিহাস আছে, অনেক অজানা ইতিহাস, অনেক অজানা ইতিহাস আছে, লালকেল্লায় না আসলে পরে এই ইতিহাস জানা যাবে না। তো আপনারা প্লিজ আসুন, এসে ঘুরে যান একবার হলো। জীবনে সবার ঘোরা উচিত, না ঘুরলে মন মানসিকতা কিছুই ভালো থাকবে না। আসুন, ঘুরুন, এক্সপ্লোর করুন। এত আগে এই কাজ, মানে এই ডিজাইন গুলো এক একটা কি বলবো, আর্ট। আর্টিস্টদের এই আর্ট ছিল, এখন it consists of the rectangular chamber surrounded by the series of arcs rising from the piers. এটা বলছে যে এই যে
জায়গাটা এটা একটা রেক্টাঙ্গুলার শেপে খুব সুন্দর এই আর্কগুলো নেই, আর এবং এই নিচটা যে সুন্দর ফুলের ডিজাইন গুলো, এই ডিজাইন গুলোই এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে হচ্ছে মানে ওনার রাজা যে ছিল তার তার যে খুবই খাস যারা লোক তাদের সাথে এখানে ওরা বসতো, মিটিং হতো আর অন্যান্য অনেক কিছু হতো, এইটাই বলা এখানে। ধন্যবাদ স্যার। এখন টাইম হয়েছে 6টা 10। আমরা আর কি লালকেল্লাটা পুরো ঘুরে কমপ্লিট করে এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি তো নয়, আমাদের বাসের লঞ্চের দিকে আর কি যাচ্ছি। লালকেল্লা তো পুরো ঘুরে দেখতে পারলাম না সময়ের কারণে। আর সত্যি কথা বলতে মানে এরকমভাবে হেপটিক জার্নি করে এসে একদিনে পুরোটা কভার করা সম্ভব না। লালকেল্লা প্রচণ্ড বড়, তবে তাও যতটা সম্ভব ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম। প্রত্যেক কটা যে ওইখানে ফলক ছিল সেই ফলকে যা যা লেখা ছিল চেষ্টা করলাম সেগুলোকে কভার আপ করে পড়ে পুরনো যে ইতিহাস সেই ইতিহাস শোনানোর বা জানানোর। জানি না কতটা জানাতে পারলাম বা কতটা ভুল করলাম, পড়া হলো। যদি কোনো রকমের কোনো ভুল ত্রুটি হয় সেটা নিজেদের মতো করে একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তবে আমরা যতটা সম্ভব চেষ্টা করলাম বোঝানো। আমাদের ইন্ডিয়ায় রানী লক্ষ্মীবাই। আচ্ছা, ঝাঁসির রানী লক্ষ্মীবাই। এটা তখন 1857 থেকে 1957 অব্দি এই স্ট্যাম্পটা চলতো, রানী লক্ষ্মীবাই। এই স্ট্যাম্পটা ছিল। আচ্ছা আচ্ছা, পোস্ট কার্ডের স্ট্যাম্প এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তাহলে ইন্ডিয়ান পোস্ট কার্ডের স্ট্যাম্প। আর রাত্রিবেলা কিন্তু লালকেল্লা আরো সুন্দর হয়ে উঠেছে। সামনে যাই দেন আরো দেখাচ্ছি। বিহাইন্ড দ্য সিনস একজন মাল গুলো এখন চলছে। আরেকজন নাইটি পরে মুখ দেখাচ্ছে না। বিজু দেখি দেখি বিধ্বস্ত অবস্থায় আমি গোটা একদিন ধরে স্নান করতে পারিনি। এখন গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, স্নান করব। তাও আমরা তো যেহেতু কোনো রুম নেইনি, এটাও একটা ইনফরমেশন দিই। যেহেতু আমি ভিডিওর আর কি ফার্স্টেই বলেছি যে এটা খুব চিপেস্ট ওয়েতে আর কি একদম আমাদের এই কেকটা হতে চলেছে। কিন্তু যাই হোক, কপাল খারাপ, হামতাটা আর হলো না। তার ঘটনাটাও তোমরা জানতে পেরে যাবে যে হামতাটা কেন হলো না। তবে এখন আর কি আমরা তো কোনো রকমের কোনো রুম নেইনি, সেই কারণে আমরা এখন পাবলিক পে অ্যান্ড ইউজ কি একটা টয়লেট আছে, তো সেখানে স্নান করার দেখে এসেছি আমরা। বেশ ভালো একটা জায়গা আছে। গোটা একদিন ধরে সবাই স্নান করিনি, সবাই বিধ্বস্ত অবস্থায়। এই লালকেল্লা ফালকেল্লা দেখে এখন যাব, ফ্রেশ হবো, স্নান টান করবো, তারপর রেস্ট নেবো। আর আমরা স্টে করছি কোথায় ভাই? বাসে। আমরা বাসের লঞ্চে স্টে করছি। হ্যাঁ, নামটা ফিলিক্স। ফিলিক্স। ফিলিক্সে যাচ্ছি, এই হলো আর কি ব্যাপার। এখন আর কি লালকেল্লা থেকে বেরাচ্ছি আমরা। আমাদের লালকেল্লা দেখা কমপ্লিট, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম। এর থেকে বেশি আর দেখানো সম্ভব নয়। আশা করি চোখ মুখ দেখে বুঝতেই পারছো বিধ্বস্ত অবস্থায় আছি, খুব খারাপ কন্ডিশন। জাস্ট যাবো, ফ্রেশ হবো, তাও তো বললাম কীভাবে থাকছি। এই হলো কন্ডিশন। যাই। রাতের লালকেল্লা কিন্তু দেখতে এক আলাদাই মজা। মানে এর ভিউ কিন্তু দিনের তুলনায় আরো আরো অনেক বেশি বেড়ে গেছে। মানে অপূর্ব সুন্দর লাগছে রাতের লালকেল্লাকে। আর এখানে কিন্তু লালকেল্লার পাশে প্রত্যেক দিনই এরকম মেলা চলে। মানে বেশ সুন্দর মেলাটা, সারা বছর এই মেলাটা থাকে। বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস আছে মেলায়, বিভিন্ন রকমের চড়ার জিনিস আছে, বেশ সুন্দর। আমার মতে দিনের বেলার থেকে বিকেলের লালকেল্লা দেখে রাত্রিবেলায় মেলা এনজয় করে দেন বাড়িতে চলে যাওয়া মানে খুব ভালো, একদম কমফোর্টেবল একটা ট্রিপ হবে। বিকেলবেলা এসে লালকেল্লাকে এক্সপ্লোর করো, আর তারপর সন্ধ্যাবেলায় মেলা এসে ভেলপুরি, পাপড়ি চাট এসব খাও, সাথে কিছু রাইড এনজয় করো। বেশ দারুণ দারুণ সুন্দর সুন্দর রাইড আছে, মানে একদম বেশ জমজমাট পরিবেশ লালকেল্লার বাইরে। টাইম হচ্ছে হলো 9:25, আর পুরো বিধ্বস্ত অবস্থায় এখন এসে দাঁড়িয়ে রয়েছে হলো বাস টার্মিনালে।
আমাদের বাস যাচ্ছে 51 নম্বর কাউন্টার থেকে। আর এই হলো বাস, জাস্ট বাস ট্যুরটা একবার করিয়ে দিই। আমাদের এই ফ্লেক্সি বাস, তো লাগেজ নিয়ে আমাদের ওপরে যেতে দিচ্ছে না, আমাদের সব লাগেজ স্টোর হচ্ছে কিন্তু এইখানে। আর যদি বাসটা দেখাই, তাহলে বাসটা হলো এই এরকম এরকম একটা বাস। তো এখনো পর্যন্ত আমাদের সিট কি কি আছে আমি জানি না, আমার ভাই জানে, তো আসলে পরে জানতে পারবো সিট কি আছে। বাট বাসের জাস্ট একটা ট্যুর করাচ্ছি। বাসটা হলো এরকম সুন্দর। পাক্কা 10:30টার সময় কিন্তু বাস ছেড়ে দিয়েছে, এখন আস্তে আস্তে এগিয়ে চলেছি আমরা দেরাদুনের উদ্দেশ্যে। সিট পেয়ে গেছিস? এই আমাদের বাসের কন্ডাক্টর দাঁড়িয়ে রয়েছে। 411 টাকা করে টিকিট। 411 টাকা করে পড়েছে। আর এগুলো কিন্তু সবই রিক্লাইনার সিট, বেশ ভালো। আমরা পরপর সব কটা সিট পাইনি, তবে যেরকম পেয়েছি সেইভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে হবে। বাকি ঘটনা আমি কালকের ব্লগে বলছি কি হয়েছে। অ্যাকচুয়ালি তো আমাদের হামতা ট্রেক ছিল, এখন সেই ট্রেকটা হামতা ক্যান্সেল হয়ে ট্রেক হয়ে গেছে আর হারকিদুন। এতদিন হামতার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, হামতার জন্য প্রিপেয়ার ছিলাম, বাট এখন জানি না, এটা পুরো আনএক্সপেক্টেড। আর কি ধুন কিরকম জায়গা বা কিরকম ট্রেক হবে আমাদের কোনো আইডিয়া নেই, আমরা কিছু জানিও না। সামনাসামনি যাই, দেন আমরাও এক্সপিরিয়েন্স করবো আর সাথে তোমাদের সাথেও শেয়ার করবো। আশা করছি খুব ভালো জিনিস দেখাতে পারবো। এই হলো ব্যাপার। ভিডিওটা আর লম্বা করলাম না, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। দেখা হবে নেক্সট পার্টে।